নমস্কার, আমি অমৃতা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাব অঞ্জন কুমার সেনগুপ্ত মহাশয়ের অনুরোধে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প, তমসা। ব্রাঞ্চ লাইনের ছোট একটি স্টেশন। লাল কাঁকড় বিছানো মাটির সঙ্গে সমতল প্ল্যাটফর্ম। তাও একটা। প্ল্যাটফর্মের কোলে পয়েন্টিং করা ছোট একখানি ঘরে স্টেশন রুম। বাকিটা একটা টিনের শেড। সেই শেডের মধ্যেই ইট দিয়ে ঘেরা একখানা পার্সেল রুম। তার পাশে এক টুকরো ঘরের দরজার মাথায় লেখা জেনানা। স্টেশনের পিছন দিকে চা ও খাবারের স্টল, রেলের লাইসেন্সপ্রাপ্ত ভেন্ডারের স্টল। স্টেশনের দেওয়ালের গায়ে টিনের চালা নামানো হয়েছে। তারপরই গুডস শেডের সাইডিং লাইন। ওখান থেকে চলে গিয়েছে সোজা উত্তরমুখে লাল মাটির গ্রাম্য রাস্তা। ইউনিয়ন বোর্ডের কল্যাণে দুপাশে নালা কাটা হয়েছে। দড়ি ধরে বেশ সোজা লাইনে নয়, সাপের দাগের মতো আঁকাবাঁকা করেই কাটা। তবু তাতেই খানিকটা সম্ভ্রান্ত চেহারা হয়েছে, গ্রাম্য বাবুর মতো। গ্রামের লোকে বলে স্টেশন রোড। ইউনিয়ন বোর্ডের খাতাতেও তাই লেখা আছে। স্টেশন সীমানা বা এরিয়া সামান্য। বুকিং অফিস, রেলওয়ে লাইসেন্সপ্রাপ্ত ভেন্ডারের চায়ের স্টল, মালগুদাম, দুটো মাত্র শান্টিং লাইন। ব্যাস, স্টেশন এরিয়া শেষ। স্টেশন সীমানার পরই রাস্তার দুপাশে খান কয়েক ঘর। একখানায় পান, বিড়ি, সিগারেট আর চা খাবারের দোকান। দুখানায় কয়লার ডিপো গদি, একটা স্টেশন ভেন্ডারের বাসা। এদের পাশে এক বর্ধিষ্ণু ভদ্রলোকের পাকা বাড়ি। বাড়িটা ফাঁকা। বড় বড় বট গাছের ছায়া ঢাকা তকতকে জায়গা। এইখানে গ্রামান্তরে গাড়ি এসে আড্ডা নেয়। এখান থেকে খানিকটা গিয়ে গ্রামের বসতি। সকালে আপ ডাউন দুটো ট্রেন। এইখানেই ক্রসিং হয়। লোকে বলে মিট হয়। ট্রেন দুটো চলে গিয়েছে। স্টেশন শেডের মধ্যে অল্প কয়েকটি লোক, অধিকাংশই স্থানীয়। যাত্রীর মধ্যে একটা খ্যামটা নাচের দল। দুটি তরুণী, একটি বুড়ি ঝি। পুরুষ তিনজনের একজন হারমোনিয়াম বাজিয়ে, একজন বেহালাদার, একজন বাজায় ডুগি তবলা। তাদের ট্রেন বেলা দুটোয়। মেয়ে দুটির মধ্যে একটি কালো, দীর্ঘাঙ্গী। সে সেইখানে বসেই চুল বাঁধছে। অপরটি দেখতে সুন্দরী। সে একখানা বেঞ্চে ঘুমুচ্ছে। হারমোনিয়াম বাজিয়েটি বেশ ফ্যাশন দুরস্ত ছোকরা। সিগারেট মুখে প্ল্যাটফর্মের ওধার থেকে এধারে পায়চারি করে ফিরছে। একটা অন্ধ ছেলে বসে আপন মনেই ঢুলছিল। কুৎসিত চেহারা, চোখ দুটো সাদা। সামনের মাড়িটা অসম্ভব রকমের উঁচু। চারটে দাঁত বেরিয়ে আছে। হাত পাগুলো অপুষ্ট, অশক্ত। পরনে একখানা মোটা সুতোর খাটো ময়লা কাপড়। মাথার চুলের পিছন দিকটা অত্যন্ত বিশ্রীভাবে ছোট করে কাটা। একটা ডুবকি হাতে নিয়ে আপন মনেই দুলছে। মধ্যে মধ্যে হাসছে, মধ্যে মধ্যে ঠোঁট নাড়ছে। আপন মনেই কথা বলছে বোঝা যায়। মধ্যে মধ্যে চঞ্চল হয়ে উঠছে। কিছু শোনবার চেষ্টা করছে। কখনো জোরে নিঃশ্বাস নিয়ে কিছু শুঁকতে চাচ্ছে। জন কয়েক কুলি স্টেশনের স্টলের কাছে বসে আছে, গল্প গুজব করছে। মধ্যে মধ্যে স্টলের উনুন থেকে কাঠি জ্বালিয়ে বিড়ি ধরাচ্ছে, নিভে যাচ্ছে, আবার ধরাচ্ছে। প্ল্যাটফর্মের প্রান্তে দাঁড়িয়ে হারমোনিয়াম বাজিয়ে ছোকরা শীষ দিচ্ছিল। এখনো ঘন্টা পাঁচেক এখানে কাটাতে হবে। নিতান্ত বৈচিত্র্যহীন স্থান। দেখবার কিছু নেই। এমনকি তার সঙ্গে তরুণী দুটিকে দেখে ঈর্ষান্বিত হবার মতো তরুণ ভদ্রগণের পর্যন্ত অভাব এখানে। চৈত্রের শেষ। সামনে খোলা শস্যহীন মাঠে আকাশ থেকে মাটি পর্যন্ত পাতলা ধোঁয়ার একটা ছিলকে পড়েছে যেন। মধ্যে মধ্যে তাও যেন কাঁপছে। স্টেশন ঘরে কোকিল আছে। কোকিল ডাকছে স্টেশনের মধ্যে। বিস্মিত হলো হারমোনিয়াম বাজিয়ে। পাপিয়াও আছে নাকি? চোখ গেল ডাক ক্রমেই চড়ছে। কি বিপদ! চিড়িয়াখানা নাকি?
ভেড়া ডাকছে? আরে দিনে দুপুরে শেয়াল ডাকে? হারমোনিয়াম বাজিয়ে অদম্য কৌতূহলের আকর্ষণে ফিরল স্টেশনের দিকে। ও হরি, ও অন্ধ ছোঁড়াটা! ছোঁড়াটা তখন ডুবকি বাজিয়ে গান ধরেছে। গলাখানি তো চমৎকার মিঠে। ও বাবা, শুধু গলাই মিঠে নয়, ছোকরার রসিকও খুব। গানখানা সত্যিই রসিকের উপযুক্ত। চোখে ছটা লাগিল তোমার আয়না বসা চুড়িতে, মরি মরি বলিহারি, চোখে যে আর সইতে নারী, ঝিকিমিকি ঝিলিক নাচে হাতের ঘুড়ি ফিরিতে। বেশ জমে উঠেছে এরই মধ্যে। ছোকরা উপু হয়ে বসে ডুবকি বাজিয়ে গান গেয়ে চলেছে। দন্তুর মুখে এক মুখ হাসি, তালে তালে দুলছে। কুলির দল তার দিকে ফিরে বসেছে। হারমোনিয়াম বাজিয়ে সঙ্গিনীদের কেশ প্রসাধনরতা কালো মেয়েটির রচনারত হাত দুখানি থেমে গিয়েছে। যে ঘুমোচ্ছিল সে ঘুম ভেঙে উঠে বসেছে। তার সদ্য ঘুম ভাঙা বড় বড় চোখ দুটিতে স্মিত কৌতুকোজ্জ্বল দৃষ্টি। বুড়ি ঝিটার দোক্তা সহযোগে পান চিবোচ্ছিল বেশ আরাম করে। তার পান চিবুনো বন্ধ হয়ে গিয়েছে। রিনিঠিনি রিনিঠিনি চুড়ি আবার তোলে ধ্বনি, আমার প্রাণের বেয়লা বাজে তোমার চুড়ির ছড়িতে। গানের গতি দ্রুত হওয়ার সঙ্গে সঙ্গে ছোঁড়াটার দোলার মাত্রাও দ্রুততর হচ্ছে, উল্টে পড়ে না যায়। ও পাশের বেঞ্চের ওপর সদ্য ঘুম ভাঙা মেয়েটি উঠে বসল। চুল বাঁধছিল কালো মেয়েটি। সে মুচকি এসে বলল, মরণ। ছোকরার মাতন লেগেছে। হায় হায়, আমি যদি হতেম চুড়ি, কাঞ্চন নয় কাঁচ বেলোয়ারি, থাকতেম তোমার হাতটি বেরি, জীবন সফল করিতে। হায় হায়, থাকতো না খেদ মরিতে। তেহাই দিয়ে সে গান শেষ করলে। শ্রোতারা উচ্ছ্বসিত কলরবে বাহবা দিয়ে উঠল। প্রশংসায় পরিতৃপ্ত অন্ধ দন্তুরের মুখ হাসিতে ভরে গেল। একজন শ্রোতা একটা জ্বলন্ত বিড়ি ওর হাতে সন্তর্পণে ধরিয়ে বললে, নে খা। বিড়ি? হ্যাঁ খা। হেসে অন্ধ বললে, কে সিগারেট খাচ্ছে? একটা দেন না কেনে গা? দোকানি বলে উঠল, বেটা আমার বালক দাসী। আমার নাম বালক দাসী, ভালো মন্দ খেতে ভালোবাসি। সিগারেট খাবে? একটা সিগারেটের দাম কত জানিস? আমার গানের বুঝি দাম নাই? নে নে খা, এই নে। এবার হারমোনিয়াম বাজিয়ে একটা সিগারেট বার করে দিল তাকে। সিগারেটটি নিয়ে সে সবিনয়ে বললে, পেন্নাম বাবু মশাই, ঘোড়া দিলেন, চাবুক দেন, দেশলাই জেলে দেন। দেশলাই জেলে দিলে হারমোনিয়াম বাজিয়ে। ওর সাদা ছানি পরা চোখে আলোক শিখার প্রতিবিম্ব পড়ে না। উত্তাপ অনুভব করে সে। সিগারেট টানে প্রাণপণে। সে টানের শক্তি প্রয়োগে ওর মাথা থরথর করে কাঁপে। দম ফুরিয়ে এলে তবে একমুখ ধোঁয়া ছেড়ে ছোঁড়াটা ধূমরুদ্ধ কণ্ঠে বলে, আহ। সকলে হাসে তার ভঙ্গি দেখে। হারমোনিয়াম বাজিয়ে বাবুটি বললে, তুই তো বেশ গান গাইতে পারিস রে। হ্যাঁ হ্যাঁ, ভালো বুঝলেন বাবু মশাই, সবাই বলে ভালো। তা? একটু চুপ করে থেকে একটু হেসে বললে, খুব ভালো করে গাইলে, মানে প্রাণ মন সমর্পণ করে গাইলে মোহিত করে দিতে পারি, বুঝলেন? এবার তরুণী দুটি খিলখিল করে হেসে উঠল। সে হাসির শব্দে চমকে উঠল অন্ধ। হাতের সিগারেটটা পড়ে গেল মাটিতে। মাটির উপর আঙুলের প্রান্ত দিয়ে অনুভব করে সে সিগারেটটা খুঁজতে খুঁজতে বললে, হাসছে কে, কারা? তারপর মৃদু স্বরে ডাকলে, মলিন্দ। মলিন্দ ওই কুলিদের একজন। সে বললে, কি? শোন বলি। সিগারেটটা হাত দিয়ে ঠিক গোড়ার দিকে ধরে নিলে। কি? সরে আয়, কানে কানে বলবো। কি বল? মেয়ে ছেলেতে হাসছে, ভদ্রনোক লয়?
হ্যাঁ, বর্ধমানের। ঠিক বুঝতে পেরেছি আমি। কি করে বুঝলি? অবিশ্বাসের হাসি হাসলে মলিন্দ। বুঝলাম গলার আওয়াজ থেকে। কিন্তু ভদ্রলোক কি করে জানলি? মলিন্দ প্রশ্ন করলে। হেসে বললে অন্ধ, চুরির শব্দেতে আর মিষ্টি সুবাস থেকে। অনেকক্ষণ থেকেই ও দুটো পাচ্ছিলাম। মনে মনে সন্দেহ লাগছিল। ছোট নখ হলে গায়ে ঘাম গন্ধ ওঠে। কাঁচের চুড়িতে এমন মিঠে শব্দ ওঠে না। সোনার চুড়ি আছে হাতে, লয়? হ্যাঁ। নীরবে সিগারেট টানতে টানতে অন্ধ বারবার জোরে নিঃশ্বাস টানে, ওই মিষ্ট গন্ধ নেবার জন্য। হঠাৎ সে বললে, তা ঠাকুরুনরা হাসছেন, আপনাদিকে বলছি। কালো মেয়েটি মুখরা, চপলা, খোঁপায় কাঁটা আটছিল সে। ঘাটি ঈষৎ ফিরিয়ে অন্ধের দিকে চেয়ে বললে, আমাদের বলছো? হ্যাঁ, আপনারা হাসলেন কেন? কালো মেয়েটি এবার মুখ টিপে হেসে বললে, সে আমরা নই, অন্য লোকে। অন্য লোকে? অন্ধ ঘাড় নেড়ে মৃদু হেসে বলে, উহু কেন, অন্য লোকেই তো হাসলে। ছোকরা এবার একটু বেশি হেসে বললে, শিঙেতে বাঁশি বাজে না ঠাকুরুন, ক্যানেস্তারায় তবলার বোল ওঠে না। ও মা গো! মেয়েটি বিস্ময়ে কৌতুকে চোখ বিস্ফারিত করে সঙ্গিনীর সঙ্গে দৃষ্টি বিনিময় করলে। সুন্দরী তরুণীটির মুখেও মৃদু হাসির রেখা ফুটে উঠেছিল, কিন্তু সে হাসির চেহারা যেন ভিন্ন রকমের। সে এবার বললে, আমরা হেসেছি বলে তুমি রাগ করছো নাকি? রাগ? অন্ধ হেসে বললে, ওরে বাপরে, আপনাকাদের ওপর কি আর রাগ করতে পারি মশাই? তবে হাসলেন কেন তাই শুধালাম। বলি, অন্যায় কিছু বললাম নাকি? হারামজাদা! দোকানি বলে উঠল, ওরে শুয়ার, হাসছেন তোমার মোহিত শুনে। কেন, মোহিত করে দিতে পারি না আমি? খুব হয়েছে, থামো। কেন? কাকে কি বলছিস জানিস? অন্ধ এবার সংকুচিত হয়ে গেল। ওরা হলেন কলকাতার গাইয়ে, কলের গান শোনো নাই হারামজাদা? সেই গাইয়ে বড় বড় বাইজি, বেটা পঙ্খিরাজ ওদিকে মোহিত করে দেবেন। অপরাধীর মতো সে এবার বললে, তাহলে তো অপরাধ হয়ে যেয়েছে। হ্যাঁ, তা হয়েছে। কালো মেয়েটি চুল বাঁধা শেষ করে গামছা কাঁধে ফেলে সুটকেস খুলে সাবান বার করে নিয়ে বললে, কাছেই পুকুর ঘাট, নিয়ে আসি আমি। অন্ধ হাতের সিগারেটটা ফেলে দিলে ছুঁড়ে। উপরের দিকে মুখ করে অদ্ভুত ভঙ্গিতে নিঃশব্দে হাঁ করে হাসতে লাগলো। নাকের ডগাটা তার ফুলে ফুলে উঠছিল। অত্যন্ত হাস্যকর এবং কুৎসিত সে মুখভঙ্গি। দোকানি বললে, দেখো দেখো, হারামজাদার মুখ দেখো, এই হারামজাদা পঙ্খে। অন্ধের নাম পঙ্খী। পঙ্খে আকর্ণ বিস্তার নিঃশব্দ হাসি হেসে বললে, ভারী সুন্দর বাস উঠছে সিংজি, পরাণ একেবারে মোহিত করে দিল। সুন্দরী মেয়েটি বললে, তোমার সেই মোহিত করা গান যদি গাও, তবে তোমাকে এই সাবানখানা দিয়ে যাব। মাথা চুলকে পঙ্খী বললে, দিয়ে যাবেন গান গাইলে? হ্যাঁ, কিন্তু। একটু চুপ করে থেকে পঙ্খী বললে, আমার আসপদ্দা হয়ে যেয়েছে আজ্ঞে, গান কি আপনাদের সামনে গাইতে পারি আমি? কেন, তুমি তো খুব ভালো গান গাইতে পারো, ভারী সুন্দর গলা তোমার। ভালো লেগেছে আপনার? পঙ্কির অভ্যস্ত নিঃশব্দ হাসিতে মুখ ভরে গেল। কালো মেয়েটি বললে হারমোনিয়াম বাজিয়ে কে, এসো আমার সঙ্গে, ঘাটে একটু দাঁড়াবে। পঙ্খী বললে, একটা কথা বলবো ঠাকুরুন। স্নিগ্ধ হাসি এসে সুন্দরী মেয়েটি বললে, বলো।
রাগ করবেন না তো? অপরাধ নেবেন আমার? না না, বলো। পঙ্খী কিন্তু চুপ করে রইল। তারপর হঠাৎ বললে, নেতাই, মলিন্দ, চলে গেলি নাকি? নেতাই? কেনে? নেতাইকে কেনে? দোকানের দরজা বন্ধ করতে করতে দোকানি বললে, জল খাবে না সব? বাড়ি যাবে না? হেসে পঙ্খী বললে, আপনিও দোকানে তালা দিচ্ছেন লাগছে। দিলাম। জল খাবি তো আয়, আমি যাচ্ছি বাড়ি। হুম, খিদে নাই আজ। 10:30 পার হয়ে গিয়েছে। চৈত্র মাসে এবার এরই মধ্যে চারিদিক ধূলিধূসর ও উত্তপ্ত হয়ে উঠেছে। স্টেশনে টিনের শেডে উত্তাপের প্রাখর্যে মধ্যে মধ্যে কটাং কটাং শব্দ উঠছে। লাইনের জোরের মুখেও শব্দ উঠছে। সুন্দরী তরুণীটি এক দৃষ্টিতে অন্ধ পঙ্খীর দিকে চেয়ে রয়েছে। পঙ্খী স্তব্ধ হয়ে বসে আছে। কখনো কখনো মুখ তুলছে, কিন্তু পর মুহূর্তেই ঘাড় নামাচ্ছে। মেয়েটি বললে, কই, বললে না তো? আগে কি বলবে বলছিলে? বলছিলাম। পঙ্খী লজ্জিত অপরাধীর মতো হেসে ঘাড় নামালে। বলো। বলে মেয়েটি প্রতীক্ষা করে থাকে। প্রতীক্ষার মধ্যেই সে অন্যমনস্ক হয়ে ধূলিধূসর দিগন্তের দিকে চেয়ে থাকে এক দৃষ্টিতে। পঙ্খী ঘাড় তোলে মধ্যে মধ্যে, আবার ঘাড় নামায় এই অবসরের মধ্যে। হঠাৎ এবার সে বলে ফেললে, বলছিলাম কি, ঠিক এই সময়ই মাথার উপরে টিনের শেডের উপর শব্দ উঠল অত্যন্ত জোরে। মেয়েটি চমকে উঠল। কিরে বাবা? ও আজ্ঞে। বিজ্ঞের মতো হেসে পঙ্খী বললে, রোদের তাতে টিনে শব্দ উঠছে। তাই নাকি? রোদের তাপে টিনে শব্দ ওঠে? হ্যাঁ, এই এখন সন্ধেবেলা পর্যন্ত উঠবে। এই দেখুন, এই শব্দ কিন্তু তাতের নয়, কাক বসলো চালে। মেয়েটি বেরিয়ে গিয়ে দাঁড়ালো প্ল্যাটফর্মের উপর। কৌতূহল হলো তার। সত্যিই কাক বসেছে। সে বিস্মিত হয়ে ফিরে এসে দাঁড়ালো পঙ্খীর কাছে। পঙ্খী চঞ্চল হয়ে উঠল, কয়েকবার স্ফীত হয়ে উঠল নাসারন্ধ্র। মৃদুস্বরে সবিনয়ে বললে, বলছিলাম কি আজ্ঞে। মেয়েটি দুটি আঙুল ওর চোখের সামনে নাড়ছিল। পঙ্খী বললে, বলবো মশাই নির্ভয়ে? মেয়েটি আঙুল সরিয়ে নিলে পঙ্খীর নিষ্পলক চোখের সামনে থেকে। বললে, বলো, বারবারই তো বলতে বলছি। আপনি একটি গান যদি গাইতেন। কথা অর্থ সমাপ্ত রেখে নিঃশব্দ হাসিতে বিস্ফারিত মুখে সে মাথা চুলকাতে লাগলো। মেয়েটি হাসলে। গান শুনবে? মাটিতে হাত বলিয়ে অনুভব করে পঙ্খী মেয়েটির পায়ের আঙুলের প্রান্ত স্পর্শ করে বললে, আপনাদের চরণ কোথা পাবো বলেন? গানই বা শুনবো কি করে? তবে একটু নীরব থেকে উপরের দিকে তার দৃষ্টিহীন মুখ তুলে বললে, স্বাদ তো হয়, মনীষী তো বটে, আর গান শুনতে ভালোবাসি আমি। কি মনে হলো মেয়েটির? করুণা হয়তো, হয়তো বা খেয়াল। বললে, আচ্ছা। বলেই আবার চিন্তিত মুখে বললে, হারমোনিয়ামটা যে দেখি অনেক জিনিসে চাপা পড়েছে। হারমোনি? হ্যাঁ, হারমোনি থাক, আপনি এমনি গান, আস্তে আস্তে গান। রোদ বেজায় চড়েছে, শুধু গলায় আস্তে গান, ভারী ভালো লাগবে। কল্পনাটি বড় ভালো লাগলো মেয়েটির। ঠিক বলেছে অন্ধ। সে গান ধরলে মৃদু স্বরে। কালা তোর তরে কদমতলায় চেয়ে থাকি, কভু পথের পরে, কভু নদী পারে, চেয়ে চেয়ে ক্ষয়ে গেল আমার কাজল পরা জোড়া আঁখি।
পঙ্খির সর্বাঙ্গ যেন অসাড় হয়ে গিয়েছে। মস্তিষ্কের মধ্যে শিরায় উপশিরায় ওই গানের ধ্বনি ঝঙ্কার, বীণের বহুত্রন্তী ঝঙ্কারের মতো ধ্বনি তুলে সমস্ত চেতনাকে আচ্ছন্ন করে দিয়েছে তার। গান শেষ হয়ে গেল। অন্ধকে গান শুনিয়ে মেয়েটির ভারী তৃপ্তি হলো। ঈষৎ হেসে সে প্রশ্ন করলে, কেমন, ভালো লাগলো? আগে। চকিত হয়ে উঠল পঙ্খী। তার অসার নিষ্পন্দ শরীরে মুহূর্তে চেতনার প্রবাহ বয়ে গেল। ভালো লাগলো? পঙ্খী বললে, জীবন ধন্য হলো আমার ঠাকুরুন। মেয়েটি এবার হেসে ফেললে। হাসছেন? তা একটু চুপ করে থেকে পঙ্খী বললে, তা এমন গান জীবনে কোথা শুনতাম বলেন? পঙ্খীর কথাগুলির মধ্যে একটা বেদনার সুর ছিল। তার স্পর্শে মেয়েটি আর হাসতে পারলে না, চুপ করে গেল। কোনো কথাও খুঁজে পেলে না। পঙ্খী বললে, একটা পেন্নাম করব আপনাকে। প্রণাম? কেন? ভারী স্বাদ হচ্ছে। লোভ হলো মেয়েটির। মুগ্ধ দৃষ্টি, অজস্র প্রশংসা, প্রেম গুঞ্জন অনেক পেয়েছে সে এবং পায়, কিন্তু প্রণাম মনে পড়ল না তার। নিজেদের সমাজের ছোটরা অবশ্য প্রণাম করে, কিন্তু এ প্রণামের দাম অনেক বেশি বলে মনে হয় তার। সে প্রতিবাদ করলে না, নীরবে দাঁড়িয়ে রইল। পঙ্খী হাত বুলালে তার পায়ের উপর, তারপর মেয়েটির দুখানি পায়ের ওপর নিজের মুখখানি রাখলে। মেয়েটির ভারী ভালো লাগলো। মেয়েটি পায়ে উষ্ণ নিঃশ্বাস অনুভব করলে। পঙ্খীর বিকৃত চোখ থেকে জল ঝরে তার পায়ে লাগছে, তবু সে পা সরিয়ে নিলে না। ধূলিধূসর দিগন্তের দিকে অর্থহীন স্থির দৃষ্টিতে চেয়ে সে চুপ করেই দাঁড়িয়েছিল। হঠাৎ প্রশ্ন করলে, তোমার কে কে আছে বাড়িতে? মা আছে? বাপ আছে? শুনছ? ওঠো ওঠো, অনেক প্রণাম করা হয়েছে, ওঠো ওঠো। আরে এই বেটা, এই ও কি হচ্ছে? এই! হারমোনিয়াম বাজিয়ে এবং সেই কালো মেয়েটি স্নান সেরে ফিরে এসেছে। হারমোনিয়াম বাজিয়ে ধমক দিলে পঙ্খীকে। কালো মেয়েটি বললে, মরণ। সুন্দরী তরুণীটি মৃদুস্বরে আবার বললে, ওঠো ওঠো। এবার পঙ্খী উঠল। তার দিকে চেয়ে কালো মেয়েটি এবং হারমোনিয়াম বাজিয়ে একসঙ্গে হেসে উঠল। পঙ্খীর চোখের জলে ভিজে মেয়েটির পায়ের আলতা অন্ধের মুখময় লেগেছে। গালে, নাকে, কপালে, ঠোঁটে মুখময় লাল রং। মেয়েটি বললে, মুখটা মোছো, গোটা মুখে তোমার লাল রং লেগেছে। লাল রং? হ্যাঁ, আলতা লেগেছে। আলতা? হ্যাঁ, ঠোঁটে, মুখে, গালে, নাকে, মুছে ফেলো। থাকুক আজ্ঞে। কালো মেয়েটি বললে সঙ্গিনীকে, নে নে, ওর সঙ্গে আর ন্যাকামি করতে হবে না। ওদিকে দেখে এলাম ইঞ্জিনে জল ভর্তি হয়েছে, নিয়ে নিবি তো নিয়ে আয়। সুন্দর জল পুকুরে। কত দূর? পঙ্খী উঠে দাঁড়ালো। এই কাছে আজ্ঞে, কাছেই, চলেন, আমি নিয়ে যাচ্ছি, আসুন। তুমি? হ্যাঁ হ্যাঁ, কানাদের পথঘাট মুখস্থ, ঠিক নিয়ে যাবে, যা না। কালো মেয়েটি একটু হেসে বললে, নিশ্চিন্দি চান করবি, ও বসে থাকবে ঘাটে। সত্য কথা। দিব্য পথে পথে চলে পঙ্খী। মধ্যে মধ্যে পা ঝুলিয়ে অনুভব করে নেয়। স্টেশন রাস্তার ধারে প্রথম বটগাছটার তলায় ছায়া এসে বসে বলে, এই বটতলা এসেছে, আসেন এই বাঁ ধারে। একটু অগ্রসর হতেই পুকুর দেখা যায়, কালো কাজলের মতো জল। মেয়েটি বললে, তোমার নাম কি? আমার নাম পঙ্খে।
পঙ্খী আর কি? পঙ্খী? আগে হ্যাঁ, ছেলেবেলায় পাখির মতো চিঁচি করে চেঁচাতাম কি না, কানা বলে মা হেনস্থা করত, ভুঁয়ে পড়ে চেঁচাতাম। মা বাবা আছে তোমার? হ্যাঁ, যাই আমি বাড়ি মাঝে মাঝে। বাবা আমার নোক ভালো। বাবার নাম এখানে। হঠাৎ কথার ছেদ ফেলে দেয় নিজেই। উপরের দিকে মুখ তুলে বলে, হ হ, মরালের বড় ঝাঁকটা এসে লাগছে। একটা প্রকাণ্ড ঝাঁক। মেয়েটি রঙের বুনো হাঁস সত্যই মাথার ওপর পাক দিচ্ছিল। তাদের পাখার ডাক ধরেছে আকাশে। মেয়েটিও আকাশের দিকে চেয়ে দেখলে। পঙ্খী বললে তার অর্ধসমাপ্ত কথা। বাবার নাম এখানে সবাই জানে। কৃত্তিবাস বাগদির নাম। বাবার নাম কৃত্তিবাস। অন্ধ অপরিণত অপুষ্টাঙ্গ ছেলের চিৎকার শুনেই তার নামকরণ হয়েছিল পঙ্খী। ভালো মিষ্ট গৌরবজনক নাম রাখার প্রয়োজন অনুভব করেননি কোনোদিন। পঙ্খী বলছিল। ঘাটের ধারে বসেছিল সে। মেয়েটি ঠান্ডা জলে গলা পর্যন্ত ডুবিয়ে তার কথা শুনছিল। পঙ্খী বললে, আমার দিদি আছে। দিদি আমাকে ভালোবাসত, কোলে নিত। তাই এই আপনার মতো বয়স তার। আমার মতো? ঈষৎ হেসে মেয়েটি বললে, আমার বয়স কি করে বুঝলে তুমি? সলজ্জ হাসি হেসে মাথা চুলকে পঙ্খী বললে, তা আপনি আমার চেয়ে এইখানিক বড় হবেন, তার বেশি নন। একটু চুপ করে থেকে বললে, গলার আওয়াজ শুনে বুঝতে পারি কিনা খানিক আধেক। আপনার গলা এখনো বাঁশির মতো, খাদ মেশে নাই। তাছাড়া। পঙ্খী থেমে গেল। সে বলতে পারলে না কথাটা। পায়ের ওপর মুখ রেখেছিল সে। কোমল মসৃণ স্পর্শ এখনো সে যেন অনুভব করছে। কথাটা পাল্টে বললে, এখান থেকে বাড়ি আমার ক্রোশ চারেক হবে। বছরখানেক আগে মা একদিন খুব মেরেছিল। তা দিদি বললে, ওকে, তুই তো গান গাইতে পারিস, তা ভালো বাজারে জায়গায় যা না কেন, গান গাইবি, ভিক করবি। কথাটা মনে লাগলো আমার। দিদি একদিন আমার হাত ধরে এখানে রেখে গেল। সেই অবধি। নিঃশব্দে হেসে সে চুপ করে গেল। হঠাৎ একসময় বলে উঠল, আপনকার গানের ওইটুকুন ভারী সুন্দর। সেই কি কালা তোমার যখন বাজে বাঁশি। বলতে বলতে সে সুরেই গাইতে আরম্ভ করলে, ঘর কন্যা সব ভুলে যাই ছুটে যে আসি, আমার গা ঘষা হয় না, আমার কেশ বাঁধা হয় না, আরও হয় না কত কি। মেয়েটি সাবান মাখছিল। বিস্ময়ে তার হাত থেমে গেল। অবিকল সুরে নির্ভুল গানখানি গাইছে পঙ্খী। আহ, নাই তার লাগে কতক্ষণ, ওদিকে যে ট্রেনের সময় হয়ে এলো। হারমোনিয়াম বাজিয়ে ডাকলে ঠিক এই সময়। ঘাট থেকে তাকে দেখা যাচ্ছে। ব্যস্ত হয়ে ডাকতে এসেছে। সত্যই স্টেশনে টিকিটের ঘণ্টা বেজে উঠল। ট্রেন চলে গেল। খ্যামটার দলটিও চলে গেল। দোকানে সিং ট্রেনের প্যাসেঞ্জারদের চা, শরবত, জলখাবার বিক্রি শেষ করে ডাকলে, পঙ্খে, পঙ্খে। পঙ্খের সাড়া পাওয়া গেল না। গেল কোথায়? দোকানি ওকে সত্যই ভালোবাসে। দোকানের স্ত্রীও ভালোবাসে। যেদিন পঙ্খীর কোথাও অন্ন না জোটে সেদিন দোকানি ডেকে খেতে দেয়। দুটো ট্রেন গেলেই দোকানি একবার পঙ্খীর খোঁজ করে। পঙ্খীর সাড়া পাওয়া গেল না। বোধহয় গ্রামের মধ্যে গোবিন্দ বাড়িতে গিয়েছে প্রসাদের জন্য, কিংবা গিয়েছে চণ্ডীতলায়। চণ্ডীতলায় পঞ্চপর্বে বলি হয়। পঙ্খী হিসাব রাখে, কবে অমাবস্যা, কবে চতুর্দশী, কবে অষ্টমী, কবে সংক্রান্তি। সেদিন সে চণ্ডীতলায় যাবেই। নিশ্চয়ই দু জায়গার এক জায়গায় গিয়েছে সে। দোকানি আপনার দোকানের কাজে মন দিল। দুটো ট্রেনের পর আবার 4টে আসবে আর একখানা ট্রেন। 4টে ট্রেন এলো, গেল।
দোকানি এবার ব্যস্ত হয়ে উঠল। পঙ্খী এখনো ফিরল না কেন? সে গেল কোথায়? ট্রেনে খ্যামটার দলের সঙ্গে চলে গেল নাকি? সত্যই তাই। পঙ্খী চুপি চুপি ট্রেনে উঠে পড়েছিল। বেঞ্চির তলায় ঢুকে শুয়েছিল। জংশন স্টেশনে নেমে কিন্তু ভিড়ের মধ্যে তাদের হারিয়ে ফেললে। ব্রাঞ্চ লাইনে গার্ড ড্রাইভার পঙ্খীকে চেনে। তারা বললে, তুই এখানে? আকর্ণ বিস্তার হাসি এসে সে বললে, হ্যাঁ, এখানেই এলাম। বলি একবার ঘুরে ফিরে আসি। একটু চুপ করে থেকে হাসিটা আরও একটু বিস্তৃত করে বললে, নতুন জায়গা দেখতে শুনতে স্বাদ তো হয়। হেসে দত্তবাবু গার্ড বললে, বেশ, দেখা তো হলো, এইবার চল। ফিরে যেতে কিন্তু পঙ্খীর কেমন লজ্জা হলো। সে বললে, না, থাকবো এইখানে 2 দিন 10 দিন। থাকবি? হ্যাঁ, এখানকার বাজারটা কিরকম দেখি একবার। উত্তর শুনে হেসে দত্তগার্ড চলে গেল। কয়েক মুহূর্ত পরই পঙ্খীর একটা কথা মনে হলো। গার্ডবাবু, গার্ডবাবু। গার্ডবাবুকে সে বলতে চাইছিল এখানকার স্টেশন মাস্টার, জমাদার, স্টলওয়ালা এদের কাছে তার জন্য একটু বলে দেবার জন্য। গার্ডবাবু সাড়া পাওয়া গেল না। গার্ড তখন স্টেশনের ভিতরে। কিছুক্ষণ চুপ করে থেকে পঙ্খী চলতে আরম্ভ করলে। ঠিক এসে উঠল স্টলের সামনে। কি ভাবছেন গো দোকানি মশাই? সিঙ্গারা কচুরি? দোকানি তার দিকে চেয়ে বললে, সরে বস। সরে একটু বসল পঙ্খী। তারপর সে তার ডুবকিতে আঙুলের ঘা দিয়ে আরম্ভ করলে, ও কালা। দত্ত গার্ডকে প্রয়োজন হলো না। নিজেই নিজেকে চিনিয়ে নিলে পঙ্খী। দোকানি, স্টেশন মাস্টার, জমাদার, স্টেশন, জমির ওপর পাতা লাইন, সিগন্যালের তার, বাজার, পথ, ঘাট সব তার পরিচিত হয়ে গেল। কালীমায়ের স্থান, গৌরাঙ্গের আখড়ার পথও তার মুখস্থ। জংশনের সারি সারি রেল লাইন প্রায় অনায়াসেই পার হয়ে যায় সে। প্রথমে সে একটুখানি দাঁড়ায়। লোকের সাড়া পেলে জিজ্ঞাসা করে, কে বটেন গো? লাইনে গাড়ি রয়েছে নাকি? লোক না থাকলে কান পেতে শোনে ইঞ্জিনের শব্দ শোনা যায় নাকি। তারপর এগিয়ে এসে লাইনের ওপর পা দেয়, স্পর্শ করে বুঝে নেয় চলন্ত ট্রেনের গতিবেগ তার মধ্যে প্রবাহিত হচ্ছে কিনা। পঙ্খী বলে, ভয় লাগলে শিরদাঁড়া যেমন শিরশির করে, তেমনই শিরশিরানি বয় লাইনে। সন্দেহ হলে লাইন ছেড়ে ওভারব্রিজের দিকে যায়। এক পাশের রেলিং স্বচ্ছন্দে পার হয়ে যায় সে। সিঁড়ির সংখ্যা তার মুখস্থ। ডুবকির সঙ্গে এখন একটা হাঁড়ি শুদ্ধ রেখেছে। আঙুল দিয়ে বাজিয়ে অনেক পরীক্ষা করে কিনেছে। হাঁড়ি বাজিয়ে গান করলে লোক জমে বেশি। মধ্যে মধ্যে স্টেশন ঘরের দরজায় গিয়ে বসে। বসবার সময়টি তার দুপুর বেলায় 1টা থেকে 2:30টার মধ্যে। এই সময়টায় মাস্টার বাবুরা বসে গল্পগুজব করে। সে শোনে। গল্পের মধ্যে ছেদ পড়লেই বলে, মাস্টার বাবু। কি রে বেটা, এসো তো? আজ্ঞে হ্যাঁ। তা কি বলছো? আজ্ঞে। মাথা চুলকায় পঙ্খী। কি জিজ্ঞাস্য? বর্ধমান কত দূর, কত ভাড়া? আজ্ঞে না, বলছিলাম বলি। হাসির ভঙ্গিতে দন্তুর পঙ্খী আরও দন্ত বিস্তার করে বাবুদের কাছ থেকে উৎসাহ বাক্য প্রত্যাশা করে। পায় সে উৎসাহ বাক্য। কি বলছিলে? বর্ধমান শহরটা কেমন, কত বড়? হ্যাঁ। আরও একটু বেশি দন্ত বিস্তার করে, সবই নয়। বর্ধমান যাবি? দেব একদিন চড়িয়ে গাড়িতে? পঙ্খী চুপ করে থাকে। সম্মতি জানাতে শঙ্কিত হয়। গাড়ি ঘোড়া, লোকজন, গলিঘুঁজি, প্রকাণ্ড বড় শহর, তার মধ্যে কোথায়? টেলিগ্রাফের যন্ত্রটা শব্দ করে ওঠে।
ওদিকে টেলিগ্রাফের ঘণ্টা বাজে ঠিন ঠিন। বাবুরা ব্যস্ত হয়ে ওঠে। পঙ্খী উঠে আসে। ভাবতে ভাবতে প্ল্যাটফর্মের ধারে গিয়ে দাঁড়ায়। কাছেই টেলিগ্রাফের পোস্টে বাতাসের প্রবাহে শব্দ ওঠে। গায়ে লাগানো মাইল লেখা লোহার প্লেটটা অত্যন্ত দ্রুত শব্দে কাঁপে। পঙ্খী ধীরে ধীরে টেলিগ্রাফ পোস্টে কান লাগিয়ে দাঁড়ায়। পোস্টের গায়ে আঙুল বাজিয়ে বলে, টরে টক্কা 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 টরে। তারপর বলে, হ্যালো হ্যালো ঠাকুরুন, বর্ধমানের ঠাকুরুন, আমি পঙ্খী, গান গাইছি আমি। ও তোর তরে কদমতলায় চেয়ে থাকি। দিন যায়, 1 বৎসর হয়ে গেল। পঙ্খী জংশনেই রয়েছে। টাকা পয়সা কিছু জমেছে তার। দোকানির কাছে রাখে তার কিছু অংশ। দোকানি জানে ওই তার সব, কিন্তু পঙ্খী তার উপার্জন ভাগ করে। কিছু নিজের কাছে রাখে, বাকিটা রাখে জেনানা ওয়েটিং রুমে। কাঠে ঘেরা ছোট্ট চোরকুঠুরির মতো ঘরটার এক কোণে মাটিতে পুঁতে। জংশন হলেও ব্রাঞ্চ লাইনের প্ল্যাটফর্মটা পাকা নয়। জেনানা ওয়েটিং রুমটার মেঝেও কাঁকড় মাটির মেঝে। তার উপর রাখে তার বিছানাটা। বিছানা একখানা বস্তা। রাত্রে ওইখানে বস্তা বিছিয়ে কুণ্ডলি পাকিয়ে পড়ে থাকে। বর্ধমানের বাদিকটা কমে গিয়েছে। কালা তোর তরে গানখানা সে গায়, লোকে তারিফ করে। পঙ্খী সবিনয়ে হাসে। কিন্তু আর সেই চৈত্র দুপুরে কেউ স্টেশন প্ল্যাটফর্মে নরম দুখানি পায়ের ওপর মুখ রেখে প্রণাম করার কথা মনে পড়ে না। সেই মিষ্টি প্রাণ মাতানো গন্ধের কথাও মনে পড়ে না। মনে পড়ে না ঠিক নয়, মনে পড়ে, কিন্তু বুকের ভেতরটা তেমন আকুলি বিকুলি করে ওঠে না। কত দিন পর, অনেক দিন, হঠাৎ সেদিন সমস্ত শরীরে তার শিরশির করে কি বয়ে গেল। লাইনের ওপর ট্রেন গেলে যেমন শব্দে স্পর্শে শিহরণ জাগে, সেই গান, সেই গলা। আজ আর গান শুধু নয়, গানের সঙ্গে যন্ত্র বাজছে। স্টেশনের ঘরের সামনে ঠাকুরুন গান করছে, কালা তোর তরে। পঙ্খী ছুটে এসে দাঁড়ালো। বেশ বুঝতে পারলে ঠাকুরুনের সঙ্গে অনেক লোক রয়েছে, ছোট ছেলেও রয়েছে। গান শেষ হতেই সে হাত জোর করে বললে, ঠাকুরুন। কে রে তুই? আগে যে ঠাকুরুন গান গাইলেন তাকেই আমি বলছি। সঙ্গে সঙ্গে হাসির হুল্লোড় পড়ে গেল। একজন বললে, মরণ। আবার গান আরম্ভ হলো। চোখে ছটা লাগিল। পঙ্খীর বুক একেবারে দুলে উঠল। তার সেই গান নিতাই কবিয়ালের কাছে সে শিখেছিল, ঠাকুরুন শিখেছিল তার কাছে। গান শেষ হলো। আমাকে চিনতে পারলেন না ঠাকুরুন? আমি পঙ্খী। এই বেটা, এই ভাগ। ভাগিয়ে দিলেও সে এবার সঙ্গ ছাড়বে না। সে সজাগ হয়ে বসে থাকে। ট্রেনের ঘণ্টা পড়ল। যাত্রীর দলটি আসর গুটিয়ে নিলে। একজন বললে, গ্রামোফোনটা ভালো করে বন্ধ করিস, রেকর্ডগুলো বাক্সের মধ্যে পুরে নে। গাড়ি এলো, চলে গেল। স্টেশন স্টাফ। একজন বললে, গ্রামোফোনটা ভালো করে বন্ধ করিস, রেকর্ডগুলো বাক্সের মধ্যে পুরে নে। গাড়ি এলো, চলে গেল। স্টেশন স্টাফ স্টলওয়ালা বিস্মিত হলো। পঙ্খী নাই। আরও অনেক কাল পর অনেক বৎসর চলে গিয়েছে। পঙ্খীর চুলে সাদা ছোপ পড়েছে। দন্তুর মুখে দাঁত পড়েছে কয়েকটা। কানে শোনার শক্তি কমে এসেছে। লাইনে পা দিয়ে দূরের ট্রেন আসছে কি না আর ধরতে পারে না। পঙ্খী এক তীর্থক্ষেত্রে পথের ধারে বসে ভিক্ষে করে। গানও আর তেমন গায় না। বলে, অন্ধজনে দয়া করো বাবা, অন্ধকে পয়সা দাও মা, মা লক্ষ্মী জননী। মা জননীরা যখন যায়
তখন পঙ্খী বেশি আকুলতা প্রকাশ করে। জুতোর শব্দ থাকে না, অথচ খসখস শব্দ ওঠে গরদের কাপড়ের। পূজার ফুলের গন্ধ ওঠে। পঙ্খী বুঝতে পারে মা লক্ষ্মীরা আসছেন। যেদিন ভিক্ষে কম হয় সেদিন গান করে। সেদিন সে গান গাইছিল। চোখে ছটা লাগিল গাইতে, আজকাল ভালো লাগে না। ভক্তিরসের গানই বেশি গায়। কালা তোরতরে গানখানা মাঝে মাঝে গায়। সেদিন গাইছিল সে ওই গানখানাই। গান শেষ হতেই একজন হেসে বললে, খুব গেয়েছিলে গানখানা রেকর্ডে, ঘাটে মাঠে হাটে ছড়িয়ে গেল। নারী কণ্ঠের অতি মৃদু হাসির শব্দ শুনতে পেলে পঙ্খী। মেয়েটি বললে, গাইলাম, কিন্তু কালা শুনলে কই? ওই তোমার এক ঢং, আর তীর্থে কাজ নেই, চলো ফিরে যাই। না, বয়স অনেক হলো, অন্ধকার হয়ে আসছে দুনিয়া। আর অসহিষ্ণু পঙ্খী বলে উঠল, কিছু দয়া হবে মা? অন্ধ। তার হাতে এসে পড়ল কি একটা। পুরুষটি বললে, আধুলি, পয়সা নয় রে বেটা। আধুলি? হ্যাঁ। আধুলি মেকি নয় তো? হাত বুলিয়ে মাটিতে ফেলে শব্দপরক করে নিলে পঙ্খী। তারপর পরম কৃতজ্ঞতা ভরে হাত বাড়িয়ে মেয়েটির পায়ে হাত দিয়ে প্রণাম করলে। তারা চলে গেল। পায়ের শব্দ উঠল। পাখিরা ডাকছে। দিন বোধহয় শেষ হলো। পঙ্খীও উঠল। শুনছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প তমসা। গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। নমস্কার।